নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে দেখাবো নিরামিষ আলুর চপ কিভাবে করবেন, খুব সহজ সুন্দর পদ্ধতিতে। বাড়িতে যদি একটু আমের আচার বা অন্য কিছু ধরনের মশলার বা যে কোনো প্রকার কিছু থাকে তাহলে তো সোনায় সোহাগা। কারণ একটুখানি নিরামিষ আচারে নিরামিষ আলুর চপ বা নিরামিষ যে কোনো স্পেশাল রান্নায় আচারটা একটা আলাদা সুস্বাদু হয়ে যায় যে কোনো রান্নায়, এবং একটু সুঘ্রাণ আসে তার মধ্যে। দিয়ে দিলাম আলু সেদ্ধ মাখা, ম্যাশ করে নিয়েছিলাম, দিয়েছি ভাজা মশলা। ভাজা মশলা যেটা আমি বাড়িতে করি, তার মধ্যে আছে ধনে, জিরে এবং কারি পাতা, বাদাম, তিল আছে, সাদা তিল। এসব গুঁড়োটাকে একসঙ্গে করে নিয়ে সেটাই আমি ভাজা মশলা হিসাবে এখন ইউজ করছি। এছাড়া ভাজা মশলা অনেক রকমভাবে তৈরি করি, সেটাও দেখাবো, বলবো আপনাদের। দিয়ে দিয়েছি ভাজা বাদাম। আমি একটু এর মধ্যে ওই খোসাগুলো বাদ দিয়ে হালকা করে তুলে দিয়ে বাকি বাদামটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি এই যে আচারি আমের যে আচার থাকে, সেই নরম হয়ে যাওয়া আমের টুকরো দুটো তিনটে এরকম দিয়েছি। যেমন পরিমাণ বুঝবেন আপনারা, আলুর পরিমাণ যতটা থাকবে সেই রকমভাবেই মাখবেন। এর মধ্যে পুরোটা ভালো করে মেখে নেওয়ার পরে একটা বেসনের তৈরি করছি। বেসনটা ঢেলে নিচ্ছি যতটা পরিমাণ, তার মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা, তার মধ্যে এবারে হিং দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এটা তো প্রত্যেকেই জানেন। এবারে জল, এটা ভালো করে আগে শুকনো অবস্থায় মেখে নেবেন, তারপরে জল মিশিয়ে যে যতটা করবেন। আর হাতে আংটি থাকলে অবশ্যই খুলবেন, কিন্তু পরিবারের সদস্যদের হাইজিনিকের ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে। তো আমিও সেটাই করি। খাবারের এই কিছু মাখার ব্যবস্থা থাকলে আমি আংটি খুলে নিই। এবারে গরম তেল নিয়ে তার মধ্যে কয়েকটা জিরে দিয়েছি। এখানে বেসনের মধ্যে জোয়ান দিয়ে দিয়েছি কিন্তু। আর গরম তেল হয়ে যাওয়ার পর ওখানে দিয়ে দিয়েছিলাম হলুদ, দিলাম নিরামিষ ক্যাপসিকাম, টমেটো বাটা। তো সেটা সবটা হয়ে যাওয়ার পরে এই আলু মাখাটা দিয়ে দিলাম। পরিমিত নুন দিয়ে দেব এর মধ্যেই। পুরোটা মাখা মাখা করে বেশ একটা আলুর যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে, সেটাকে আমি তৈরি করে নেব আপনাদের কাছে। এরপরে গরম তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর ওই যে আলু মাখা করেছিলাম সেগুলোকেই আস্তে আস্তে বেশ সাইজ করে নিয়ে, চপের আকারে গড়ে নিয়ে এই বেসনে ডুবিয়ে একটা একটা করে দিতে থাকলাম, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। আর যারা জানেন না তারা তো দেখে নিলেন। আর একটু হ্যাঁ, যা দূর থেকে, কিন্তু যারা নতুন রান্না করছেন দূর থেকে কখনোই গরম তেলে কিছু ছাড়বেন না, খুব আস্তে করে কাছে গিয়ে ছাড়বেন। দেখবেন কোনো ভয়ের কিছু নেই, তাতেই আপনাদের ঠিকঠাক ব্যালেন্স করে ছাড়া হবে, অথচ হাতও জ্বলবে না। বেশ এক পিঠ হয়ে যাওয়ার পরে বাকিগুলো উল্টে নিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিন খাওয়ার জন্য। হয়ে গেল চপ। এবারে সুন্দর করে মুড়িতে খান বা পরশিদের দিন। এরপরে আমি কি করেছি, যে বেসনের মাখাটা চপ বানানোর পরে বেঁচে গেছিলো, তার থেকে যে একটুখানি বেসন দিয়ে একটু নুন দিয়ে টাইট করে নিয়ে তার মধ্যে এটাকে আমি ছোট ছোট ফুলুরির আকারে গড়ে নিচ্ছি। খুব ছোট সাইজে করছি যাতে অনেকে এটা খেতে পারবে। খুব বেশি ভাজবো না, কারণ এটা বানাবো আমি দই কারি, খুব সুন্দর খেতে লাগে, নিরামিষ একটা রান্না। যারা একটু টকটক রান্না পছন্দ করেন তাদের তো খুব ভালো লাগবে। তো সাউথ ইন্ডিয়ান রান্না বিশেষ করে যারা পছন্দ করেন তাদের ভীষণ ভালো লাগবে। তো আমি সেইভাবে এটা মোটামুটি ভাজা হয়ে গেলে এটা তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে যে তেলটা আছে, এক্সট্রা তেল, সেটাকেও তুলে রেখে দেবো, কারণ এত তেল তো আর লাগবে না। তো সেটাই করব। এগুলো সব তুলে রেখে দিলাম। আর তুলে
দেখুন, ছোট ছোট করে করার জন্য কিন্তু পরিবারের সদস্যদের প্রত্যেকেরই 4-5টা করে পিস হয়েই যাবে। এবারে দেখুন নিয়ে নিয়েছি জিরে, লঙ্কা, কালো সর্ষে থাকলে ভালো হতো, আর কারি পাতা। আমার কাছে কালো সর্ষে ছিল না, এটাই দিয়ে দিলাম ফোড়নে। তার সঙ্গে এটা বেশ যখন ছিটে আসবে, ফেটে যাবে আর কি জিরেগুলো, তখনই এখানে এদিকে একটা দই তৈরি করে নিয়েছি। দইটাকে আসলে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর সময় অল্প একটু আটা ওর মধ্যে মিশিয়ে দেবেন, আর সামান্য জল। তাহলে কি হবে, লামস হবে না। আটা সবসময় যখনই রান্নায় ব্যবহার করবেন অল্প একটু আটা। কর্নফ্লাওয়ার অনেকে দেন, কর্নফ্লাওয়ার কিন্তু মেদ বাড়ায়, চর্বি বাড়ায়, অযথা সেটা না দেওয়াই ভালো। তো সেটাই করেছি আমি। এটা এদিকে হয়ে এসছে ফোড়নটা আমার, আর সেই জন্যই আমি এরপরে যে দইটা রেডি করলাম সেই দইটা দিয়ে দেব। মোটামুটি হয়ে এসছে আমার, এই যে দইটা ফুটেও গেছে। এতে দেব আমি নুন এবং চিনি। এটা দেখতে পাচ্ছেন আমি একবারে বারবার একটু নেড়ে নিচ্ছি, যাতে ওপর নিচ থেকে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, ওপর নিচ থেকে পুরো ফুটে যায় ভালোভাবে। একটু বেশ নুন এবং চিনি দুটোই দিয়ে দিলাম, এবং আরও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু অনেকগুলো বড়া আছে, সেই জন্য সেই রকমভাবে জল আমার মাপটা দিতে হবে। এবং আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, এটাও সেই বড়দের কাছ থেকেই শেখা। তো বাটি ধোয়া জল, মশলার বাটি ধোয়া জল, এটা নাকি স্বাদ বাড়ায়। আসলে তা নয়, আসলে যাতে আমরা বেশি অপচয় না করি, সেই জিনিসটা থেকেই কিন্তু এগুলো শেখা, ছোট ছোট কৌশল। বেশ ফুটে গেছে, এরপর দিয়ে দেবো ফুলকো, যে আমি ফুলুরিগুলো বানালাম সেই ফুলুরিগুলো। হলুদ ছাড়া খেতে নেই, সেই জন্য 1 চিমটি হলুদও আমি এখানে দিয়ে দিয়েছি। তো এগুলো আমার পয়লা বৈশাখ রান্না হয়েছিল, তো বৈশাখের 1ম তারিখ, তো সেই জন্য হলুদ ছাড়া খাইনি, দিয়ে দিয়েছি ফুলুরিগুলো। এবারে দেখুন এটা বেশ মিনিট 5 ফুটে যাবে। ফুটে যাওয়ার পর আমি গ্যাস অফ করে পুরো সার্ভ করার জন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন তো একবার খেয়ে এভাবে কেমন লাগে। ভাতে খাবেন, অবশ্যই ভাতে খাবেন, আর রুটিতেও খেতে পারেন। দুটো রান্না একটাতেই তৈরি হয়ে গেল। একটা চপ, যেটা আপনার টিফিনে খেতে পারেন, আর ওই যে বললাম দই কারি, দই কারিটা চলে আসবে আপনার ভাতের খাবারে।